এপ্রিল ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে। এটা ছিল বাংলাদেশের প্রথম সরকার। আজকের এই দিনে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তিনি এই প্রথম সরকারের নেতৃত্বে ছিলেন, তিনি রাষ্ট্রপতি ছিলেন। অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। এই যে সরকারটি গঠিত হয়েছিল 10ই এপ্রিল ১৯৭১ সাল, তারপরে মেহেরপুরের সেই আম্রকাননে ভবের পাড়ার বৈদ্যনাথ তলায় যে সরকারটি শপথ গ্রহণ করেছিল, সেই সরকারই হচ্ছে বাংলাদেশের প্রথম সরকার। ১৯৭১ সালের 17 এপ্রিল আমাদের যে প্রথম সরকারের যে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়, সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে যিনি সেই সরকারেরকে গার্ড অব অনার দিয়েছিলেন, আমাদের সৌভাগ্য তিনি আমাদের মাঝে আজকে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন মাহবুবউদ্দিন আহমেদ বীর বিক্রম। ভারতের কলকাতা থেকে সংযুক্ত হয়েছেন অনলাইনে। ইতিহাসের সেই গুরুত্বপূর্ণ সময়ে বাঙালি জাতির লড়াইয়ের সেই সন্ধিক্ষণে যিনি অকুতোভয় একজন মানুষ হিসেবে বাঙালিদের পাশে দাঁড়িয়েছিলেন, তিনি হচ্ছেন তৎকালীন সময়ের তিনি একজন স্টাফ রিপোর্টার ছিলেন ভারতের স্টেটসম্যান পত্রিকার সাবেক সম্পাদক, এবং তৎকালীন সময়ে তিনি একজন নবীন সাংবাদিক ছিলেন, স্টাফ রিপোর্টার মানস ঘোষ। তিনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। আমি প্রথমেই অনুষ্ঠান শুরু করছি আমাদের স্টুডিওতে যিনি উপস্থিত আছেন মাহবুবউদ্দিন আহমেদ বীর বিক্রম। সেদিনকার কথা আজকে নতুন প্রজন্মকে আপনি একটু যদি জানাতেন। সেই ক্ষণটি স্মরণ করতে গেলে স্বভাবতই আমার মনে পড়ে আমার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। কারণ আমি তার 7ই মার্চের ভাষণে উদ্বেলিত হয়ে বিনা প্রশ্নে নিজের অন্তরের তাকিদে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। 25শে মার্চ রাত 11:30 থেকেই শুরু করেছিলাম সেই কাজ, এবং তার কিছুক্ষণের মধ্যে আপনারা জানেন আমাদের সৌভাগ্য হয়েছিল বঙ্গবন্ধুর সেই কালজয়ী উক্তি, আজ থেকে বাংলাদেশ স্বাধীন। আমি সেদিন নিজের তাকিদে যেমন ঝাঁপিয়ে পড়েছিলাম, ঝাঁপিয়ে পড়ার সঙ্গে সঙ্গে আমি আমার চারিদিকে বঙ্গবন্ধুর প্রেমিকদের একত্রিত করার মতো অবস্থা সৃষ্টি করতে পেরেছিলাম। আমি ঝিনাইদহ অঞ্চলের পুলিশের অধিকর্তা হিসেবে জনগণকে একত্রিত করে তাদের সবাইকে প্রস্তুত করে আমার হাতে যত হাতিয়ার ছিল সেই সব হাতিয়ারগুলো সে উদ্যোগী জনতার হাতে পৌঁছে দিয়ে তাদেরকে নিয়ে প্রথম প্রতিরোধ যুদ্ধ করে তুলেছিলাম। আমরা যখন আমাদের বুকের উপর দিয়ে পাকিস্তানি সেনাবাহিনীকে ঝিনাইদহ থেকে চুয়াডাঙ্গা কুষ্টিয়াতে যেতে দেখলাম, কুষ্টিয়া শহরে যখন গেল তখন আমাদের উপর দিয়ে তারা গেল। আমাদের হাতে তখন শুধুমাত্র 303 রাইফেল ছিল, কোনো অটোমেটিক হাতিয়ার ছিল না। আমাদের পক্ষে সেই মুহূর্তে পাকিস্তানি স্বয়ংক্রিয় অস্ত্রসম্পন্ন মেশিন গান, ট্যাঙ্ক, দূরপাল্লার কামান, মর্টার, এই সব নিয়ে এগিয়ে আসা সেই বাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা সম্ভব হয়নি। তাই আমি আমার জনগণকে নিয়ে শহরের একটু দূরে পালিয়েছিলাম। কিন্তু ওরা চলে যাওয়ার পরেই 26শে মার্চ রাত 1টা থেকে আমি সেই ঝিনাইদহ শহরে যে কর্মকাণ্ড শুরু করেছিলাম, রাস্তাঘাট বন্ধ করার জন্য গাছপালা কাটা থেকে শুরু করে রাস্তার 2 ধারে ট্রেঞ্চ করা, বাংকার তৈরি করা, জনগণকে হাতিয়ার নিয়ে প্রস্তুত করা, সব কিছু করে আমি যখন আবার শহরের দিকে গ্যারাগঞ্জ ব্রিজের সামনে ট্রেঞ্চ কেটে পাকিস্তানিদের বুবি ট্র্যাপ তৈরি করে তাদেরকে বিপদে ফেলার জন্য যখন প্রস্তুত, ঠিক সেই সময় যুদ্ধ শুরু হয়েছিল, সেই ঐতিহাসিক জনযুদ্ধ। অন্তত 20,000 জনগণ তাদের বাঁশের হাতে লাঠি নিয়ে
সামান্য 300 রাইফেল দিয়ে সেই পাকিস্তানিদের স্বয়ংক্রিয় অস্ত্রের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এবং তাদের অর্ধেক মানুষকে সেই রাতেই কুষ্টিয়া শহরে ধ্বংস করে দিয়েছিল। বাকি অর্ধেক যশোরের উদ্দেশ্যে পালিয়ে যাওয়ার জন্য যখন আমার গ্যারাগঞ্জে আসে, তখন তারা গ্যারাগঞ্জে আমাদের তৈরি করা বুবি ট্র্যাপে পড়ে তাদের যখন সামনের লোকগুলোর সলিল সমাধি ঘটে এবং পেছনে আমাদের প্রস্তুত সেই জনগণ যারা রাইফেল নিয়ে ট্রেঞ্চের মধ্যে বসেছিল, তারা তাদেরকে যখন পাখির মতো গুলি করে মারা শুরু করে, তখন বাকি যে কজন পিছনে ছিল সেই রাস্তার, তারা শহরের গ্রামের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। পরদিন সকালবেলা ঠিক একইভাবে জনগণ তাদের বাঁশের লাঠি হাতে নিয়ে তাদের প্রত্যেকটা মানুষকে ধ্বংস করে দেয়। এবং শুধু একজন একটা পাকা বাড়িতে আশ্রয় নিয়েছিল, কিন্তু সে কিছুতেই বশ্যতা স্বীকার করছিল না। তখন আমি আমার জনগণকে সেই জায়গাটা ঘেরাও করে দাঁড় করিয়ে আমি নিজে দাঁড়িয়ে তার বারে বারে, তখন তো চোঙ্গা ছিল, চোঙ্গা দিয়ে তাকে বলেছি, তুমি যদি তোমার জীবন বাঁচাতে চাও তাহলে তুমি সারেন্ডার করো। সে বহু গুলি ছুড়ে আমাদের হত্যা করতে যখন বিফল হয়, তখন সে তার সমস্ত হাতিয়ার নিয়ে আমার কাছে সারেন্ডার করে। আমি তাকে প্রথম যুদ্ধবন্দী হিসাবে বাংলাদেশের স্বাধীনতার প্রান্তরে, সেই প্রান্তর থেকে তুলে তাকে চুয়াডাঙ্গায় মেজর ওসমানের কাছে পৌঁছে দিয়েছিলাম। তিনি ছিলেন তখন আমাদের সেক্টর কমান্ডার। দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে কয়জন বিশিষ্ট জন দেখা করতে গিয়েছিলেন। একজন ডক্টর মাজহারুল ইসলাম, খন্দকার মোহাম্মদ ইলিয়াস, সন্তোষ গুপ্ত, রাহাত খান এবং অধ্যাপক শামসুজ্জামান খান, যিনি বাংলা একাডেমির ডিজি ছিলেন। একটা বই লিখে গেছেন এবং সেই বইয়ে তিনি যা লিখেছেন তার কটি লাইন আমি আপনার সামনে উল্লেখ করি। এখানে মানস ঘোষ উপস্থিত আছেন, নিশ্চয়ই তার অভিব্যক্তির কথা বলবেন। তিনি এক জায়গায় বলছেন, 1971 সালে স্বাধীনতা প্রসঙ্গে বঙ্গবন্ধু বললেন, 25শে মার্চ রাত্রে আমি গ্রেপ্তার হওয়ার আগেই স্বাধীনতার ঘোষণা দিই। পুলিশ হেডকোয়ার্টার্সের মাধ্যমে ওয়্যারলেসে সে ব্যবস্থা সব জেলা সদরে, সেই ঘোষণা সব জেলা সদরে পাঠানো হয়। আমি বিভিন্ন চ্যানেলে ভারতের সঙ্গে যোগাযোগ করে যাই, তা না হলে তোমরা এত সহজে অস্ত্র ও সাহায্য পেতে না। আমরা প্রশ্ন করলাম, বলছেন ডক্টর মাজহারুল ইসলাম, শামসুজ্জামান খান বলছেন, কিন্তু আপনি কেন ধরা দিলেন? তিনি বললেন, এ ব্যাপারে আমার বেশ কয়েকটি চিন্তা কাজ করেছে। এক, আমাকে ধরতে না পারলে ওরা বেশি লোককে খুন করত। দুই, আন্তর্জাতিকভাবে আমরা বিচ্ছিন্নতাবাদী ও ভারতের ক্রিয়ানক বলে প্রমাণিত হতাম। এত আন্তর্জাতিক সহমর্মিতা আমরা পেতাম না, সহমর্মিতা কমতো। আরও বেশি দেশ আমাদের আন্দোলন সম্পর্কে সন্দেহ পোষণ করত। আমার সুদৃঢ় বিশ্বাস, আমি পাকিস্তানিদের হাতে বন্দী থাকায় আমার দুঃখিনী বাঙালিদের ভিতরে এক দুশ্চিন্তা, উদ্বেগ যেমন বেড়েছে, তেমনি মানুষ আমার অনুপস্থিতিতে আমার একটা বিশাল প্রতীক মনে করে তৈরি করে নিয়েছে। এ ছিল মুক্তিযুদ্ধের একটা বড় শক্তি। আমি ওদের হাতে বন্দী ছিলাম বলে এক মহাশক্তিধর সকল মানুষের প্রিয় নেতার ভূমিকায় স্থান পেয়েছি। মানস ঘোষ, আপনি সেদিন কিভাবে এই বৈদ্যনাথ তলার উপস্থিত হয়েছিলেন, যেটাকে পরবর্তীতে মুজিবনগর নামে খ্যাত? মাহবুব সাহেবকে দেখে আমি খুবই আনন্দিত। তখনকার তরুণ এক পুলিশ অফিসার গার্ড অফ অনার দিচ্ছেন, কোনো মানে ঠিকঠাক কোনো এ নেই, কি বলে, ড্রেস নেই, কিচ্ছু নেই, ইউনিফর্ম নেই, কিন্তু তার মধ্যেই কোথা থেকে কি সব জোগাড় টোগাড় করে একটা ইউনিফর্মের মতন জিনিস আর একটা পিস্টল হলস্টারের মধ্যে রেখে দেখলাম মাথায় একটা বলে ক্যাপ পরে উনি চলে এলেন। এবং ওকে প্রথম দেখি উনি রিহার্সাল হচ্ছে, গার্ড অফ অনারের রিহার্সাল হচ্ছে বৈদ্যনাথ তলায়, সেই আমার প্রথম দর্শন তার। তারপর যেটা হলো, কথায় কথায় উনি বললেন যে প্রথম জিনিসটাই তিনি বলেছিলেন যে আমি যখন আসছি, পালিয়ে আসছি ইন্ডিয়াতে, যখন ঢোকার আগে তখন দেখি যে আমাদের সব মুক্তিযোদ্ধারা সবাই বলছেন, সাধারণ মুক্তিযোদ্ধা থেকে মিলিটারি থেকে যারা মিলিটারি
পুলিশ থেকে যারা এসছেন, তারা মুক্তিযুদ্ধ করছেন, তারা সবাই বলছেন আমাদের অস্ত্র দিন, অস্ত্র দিন, অস্ত্র দিন। তো আমি আপনারা আমাদের যদি অস্ত্র দিয়ে সাহায্য না করেন, তাহলে পরে এই মুক্তিযুদ্ধকে সাস্টেন করা যাবে না। তখন শ্রীমতী গান্ধী একটা কথা বলেছিলেন, আমি তো জানি আপনাদের একটা সরকার আছে, কিন্তু সেই সরকার যে বিরাজ করছে সেটা তো সে সম্বন্ধে পৃথিবী ওয়াকিবহাল নয়। তো এমন একটা জিনিস করতে হবে যেটা কি আপনাদের এই যে মুক্তিযুদ্ধ, যে একটা সরকার আছে, সেই সরকার যে মুক্তিযুদ্ধ পরিচালনা করছে, সেই সরকারটাকে বিশ্বের সামনে তুলে ধরতে হবে, এবং সেটা করতে হবে এমন ভাবে যে যাতে আপনাদের মুক্তিযুদ্ধের বিশ্বাসযোগ্যতা বাড়ে। এবং তিনি বললেন যে এমন একটা জায়গা বেছে নিতে হবে বাংলাদেশের, যেটা এখনো স্বাধীন আছে, মুক্তিযোদ্ধাদের কবলে আছে, এবং পাকিস্তানিরা এখনো সেখানে ঢুকতে পারেনি। সেই জায়গা বেছে এমন একটা জায়গা আমাদের বার করতে হবে যেখানে আপনারা গিয়ে শপথ নেবেন, একটা মন্ত্রিসভার একটা শপথ অনুষ্ঠান করতে হবে। এখন কলকাতায় সারা বিশ্বের সাংবাদিকরা জড়ো হয়েছে, প্রায় 60 থেকে 70 জন বিদেশি সাংবাদিক কলকাতায় বসবাস করছেন। তাদের সামনে যদি আপনারা এই শপথ গ্রহণের অনুষ্ঠানটা করা যায়, তাহলে পরে সারা বিশ্ব জেনে যাবে যে একটা সরকার আছে যে এই মুক্তিযুদ্ধটা পরিচালনা করছে। এবং আমাদেরও ভারত সরকারের জন্য খুব সুবিধা হবে যে আপনাদের মাধ্যমে আমরা যা যা আপনারা চাইছেন, আমরা আপনাদের সরকারের মাধ্যমে আমরা সেগুলো আপনাদের দিতে পারবো। এমন একটা জায়গা খুঁজে বার করুন যেটা সেফ জায়গা, যেখানে তারপর দেখা গেল যে তারা খুঁজে খুঁজে ওই বৈদ্যনাথ তলাটা, মেহেরপুরের বৈদ্যনাথ তলাটাই সিলেক্ট করলেন। বিএসএফ কে বলা হলো যে যত বিদেশি সাংবাদিকরা কলকাতায় আছেন, যেসব হোটেলে থাকছেন, 17 তারিখ ভোরবেলা 4টের সময় আপনারা প্রেস ক্লাবের সামনে চলে যাবেন। ওখান থেকে আপনাদের একটা আমরা আননোন ডেস্টিনেশন, the word used was unknown destination আপনাদের নিয়ে যাওয়া হবে। প্রেস ক্লাবে আমরা সকাল 4টের সময় গিয়ে দেখি বিরাট একটা গাড়ির বহর বাইরে প্রেস ক্লাবের বাইরে অপেক্ষা করছে, এবং সেখানে ঠিক 4টের সময় এবং সব বিএসএফ এর কমান্ডোরা সেই গাড়ির বহরকে ঘিরে রয়েছে। তো যাই হোক, তিনি গাড়ির ব্যবস্থা করলেন। তার যত মারওয়াড়ি বন্ধু ছিল তাদের বলেন যে একদিনের জন্য তোমরা তোমাদের গাড়িটা আমাদের দাও, আমাকে দাও, ট্যাঙ্ক ভরে একটা ভালো কাজের জন্য যাবে। তো সে ওর যত মারওয়াড়ি বন্ধু, বাঙালি বন্ধু ছিল, ব্যবসায়িক সব বন্ধু, তারা গাড়ি গুলো দিয়ে দিলেন। প্রেস ক্লাব থেকে ভোর 4টের সময়, ঠিক এক্স্যাক্টলি 4টের সময় ছাড়লো। আস্তে আস্তে আমরা বারাসাত হয়ে কল্যাণী যখন পৌঁছলাম, তখন বুঝতে পারলাম আমরা বর্ডারের দিকে যাচ্ছি এবং একটা বড় কিছু হতে যাচ্ছে। তলায় যাওয়ার যে রাস্তাটা খুবই সরু রাস্তা, তারপর গিয়ে আমরা পৌঁছলাম। তারপর আমরা গিয়ে দেখি যে ওখানে তখনও কিছু জিনিসপত্র তৈরি হয়নি, মানে একটা ডেস হবে এইভাবে। হঠাৎ দেখি কোথা থেকে সব আপনার এসে গেল, বলে তক্তপোষ এসে গেল, তক্তপোষ দিয়ে ঢাকা হলো, দড়ি দিয়ে ঢাকা হলো, টেবিল চেয়ার এলো, এসে তারপর আর তখন দেখছি প্রচুর এই যে সাংবাদিকরা এসছেন। আর ওখানে অলরেডি সরকারের, বাংলাদেশের এদের মতন এনারা সব ড্রিল করছেন, গার্ড অফ অনারে ড্রিল করছেন। আর কোনায় দেখছি একটা জাতীয় সঙ্গীতের একটা রিহার্সাল চলছে, আমার সোনার বাংলা তোমায় ভালোবাসি, সেই তারও রিহার্সাল চলছে। আর প্রচুর লোক এসছে ইতিমধ্যেই। আপনার জয় বাংলা, জয় বাংলা ধ্বনিতে একেবারে গগন বিদারী সব স্লোগান উঠছে। মাহবুবউদ্দিন আহমেদ বীর বিক্রম, আপনি সেদিনকার ইতিহাসটা যদি, কখন শুরু হলো? বঙ্গবন্ধু তো 25শে মার্চ 26শে মার্চ স্বাধীনতা ঘোষণা করে বন্দী হয়ে চলে গেলেন। আমরা কিন্তু বসে থাকিনি। আমরা 30 তারিখে, 31 তারিখে এবং 1 তারিখে, এই 3 দিন আমরা কুষ্টিয়াতে লড়াই করেছি। 12 তারিখ পর্যন্ত এই কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা এইসব অঞ্চলে লড়াই করেছি, পরিষ্কার করে ফেলেছি। 12 তারিখের পরে পাকিস্তান আর্মি এসে আবার কুষ্টিয়া 16 তারিখে দখল করেছে। ইতিমধ্যে আমরা রিট্রিট করেছি। তো রিট্রিট করতে যাওয়ার আগে 29 তারিখে তাজউদ্দিন সাহেব কিন্তু এইখান দিয়েই চলে গিয়েছিলেন ইন্ডিয়াতে, আমরাই পাঠিয়ে দিয়েছিলাম। আমি নিজে ওনাকে পার করিয়ে গোলক মজুমদারের হাতে পৌঁছে দিয়েছিলাম এবং উনি
মিসেস গান্ধীর কাছে নিয়ে গেলে 4 তারিখ 5 তারিখ তিনি তার সঙ্গে কথা বলেছেন। উনি যখন গিয়েছিলেন, যাওয়ার পরে ওনার একটা ধারণা ছিল যে এই অ্যাক্সিসটা পরিষ্কার আছে। সুতরাং উনি বলেছিলেন যে 15ই এপ্রিল বাংলাদেশ সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান চুয়াডাঙ্গা হবে। এজন্য আমরা প্রস্তুতিও নিচ্ছিলাম, কিন্তু এলাকার লোকজন যখন ওনাদের আসা যাওয়া দেখেছে, আমরা কাজ করতে শুনেছি, তখন এটা চাউর হয়ে যায়। বাংলাদেশের লোকজন যখন চাউর করে দেয়, তখন পাকিস্তান এয়ারফোর্স বম্বিং শুরু করে। তো 15 তারিখে বম্বিং করলে ওইখানে কুষ্টিয়ায় করেন না, কুষ্টিয়া না, একদম চুয়াডাঙ্গায়। চুয়াডাঙ্গায় আমাদের তখন চুয়াডাঙ্গায় যে আউটপোস্ট ছিল বিওপি, সেই বিওপির যে জায়গা ছিল 4 উইং বলে একটা হেডকোয়ার্টার আছে, সেই হেডকোয়ার্টারের ব্যারাকে আগুন ধরে গিয়েছিল। তো আমরা তাৎক্ষণিকভাবে ওখানে সিদ্ধান্ত যে এখান থেকে করা যাবে না। তখন আমাদের আরেকটা জায়গা খোঁজ করার জন্য চেষ্টা, তখন অলরেডি কিন্তু 15 তারিখ, এই 2 দিনের মধ্যে আমাদের এই জায়গাটা করতে হয়েছিল। কিন্তু আমাদের কাজটা বেসিক্যালি কুষ্টিয়া পর্যন্ত যেতে হয়নি, কুষ্টিয়া থেকে ডান দিকে যেতে হয়। কুষ্টিয়া আমরা চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, এইটা সোজা রাস্তা একদম আপনার বর্ডার পর্যন্ত। মেহেরপুরে যাওয়ার পরে আমরা তখন ওই জায়গাটা খুঁজতে শুরু করি। খোঁজার পরে 2 দিন পরে আমরা ওই জায়গাটা দেখলাম, যেখানে একদম ওই যে কথাটা উনি বললেন যে একটা ত্রিমুখী জায়গা, সম্পূর্ণই আপনার ভারতের পেটের মধ্যে, একটা দিক শুধু বাংলাদেশের খোলা। আমাদের ধারণা যদি পাকিস্তান আর্মি বা পাকিস্তান এয়ারফোর্স কখনো বম্বিং করতে চায়, তাহলে দে উইল হ্যাভ টু গো বিয়ন্ড দি ইন্ডিয়ান বর্ডার, তাহলে তো ইন্টারন্যাশনাল লড়াই শুরু হয়ে যাবে। এই জন্য আমাদের একটা বদ্ধমূল ধারণা ছিল যে পাকিস্তান ওখানে আর যাই করুক, ওরা সরাসরি এয়ার রেড করতে যাবে না, এবং আপনারা সতর্ক হয়ে গেলেন। আমরা ওইভাবে সতর্ক ছিলাম। প্লাস আমি এবং আমার বন্ধু তৌফিক ইলাহি, আমরা আগের দিন বেতায় চলে গিয়েছিলাম, মানে ইন্ডিয়ান আউটপোস্টের সাইডে চলে গিয়েছিলাম আমাদের সমস্ত দলবল নিয়ে। ওই দিন সকালবেলা আবার ফেরত আসি। তখন এসডিও ছিলেন ঝিনাইদহ না, মেহেরপুরের। উনি আর আমি এই পুরো 23শে মার্চ থেকে আমরা একত্রে লড়াই করেছি, আর যুদ্ধক্ষেত্র থেকে আমাদের ছাড়াছাড়ি হয়নি। আমরা দুজনে একত্রে অনেক কাজ করেছি। ইতিমধ্যে আশেপাশের থেকে সমস্ত গ্রামের লোকজন এসে পৌঁছে গেছে, কয়েক হাজার লোক একত্র হয়ে গাছের উপরে বসে সবাই দেখতেছি কি হচ্ছে না হচ্ছে। এবং যখন থেকে লোক আসা শুরু করছে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান চলতি আছে, এর কোনো বিরাম নেই। তো এইরকম অবস্থায় যখন ওনারা এসে পৌঁছলেন ঠিক 11টার সময়, 11টার সময় এসেই আমরা সরাসরি আমাদের যারা ওখানে উপস্থিত, আমাদের আমিরুল ইসলাম সাহেব ছিলেন, আমিনুল হক বাদশাহ ছিলেন, নুরুল কাদের খান ছিলেন, ওনারাই তাদেরকে গাইড করে এনেছেন। মেইন গাইড ছিলেন স্বয়ং তাজউদ্দিন সাহেব। উনিই কিন্তু আগের দিন সন্ধ্যাবেলায় কলকাতা প্রেস ক্লাবে সবাইকে ডেকেছিলেন, ডেকে সবাইকে নিয়ে মিটিং করছে, বিশাল মিটিং হয়েছে। সেই মিটিংয়ের পরে সেখানেই বলা যায় আগামীকাল 4টার সময় আপনারা প্রেস ক্লাব চত্বরে আসবেন, সেখান থেকে একটা অজানা গোপন একটা ডেস্টিনেশনে আমরা যাব, সেখানে আপনারা অবশ্যই আসবেন। সেখানে আপনার দুনিয়ার বাঘা বাঘা যত সাংবাদিক ছিল তাদের সবাই ছিল। আপনার স্টেটসম্যান তো শুধু ইন্ডিয়ার, কিন্তু আপনার মনে করেন পিটার হ্যাজেলহার্স্ট, সাইমন ব্রিং, এই জাতীয় ওই স্টেচারে যে সমস্ত সাংবাদিক ছিল, তাদের মধ্যে কমপক্ষে হলেও 100 লোক সেখানে উপস্থিত ছিল। কিন্তু আশেপাশে যে আপনার এই সেনাবাহিনী চলাফেরা করতেছিল, এটা শুধু আমরা যারা সীমান্তের ভেতরে ছিলাম, ওখানে এসছি তখন সবেমাত্র, তারা কিছু কিছু দেখছে, পুরোটা আমরা দেখতে পারিনি। কারণ তারা সবাই তাদের অবস্থান নিয়ে অনেকটা, সবাই ছিল সিভিল কাপড়ে, কেউ কিন্তু ইউনিফর্ম পরে ছিল না। তারা কিন্তু সবাই যথাসম্ভব এদিক সেদিক ছিলেন, যাতে কেউ বুঝতে না পারে সেখানে একটা সেনাবাহিনী রেডি হয়ে তৈরি হচ্ছে। তাইলে আমাদের অবস্থানটা অনেকটা হয়তো তারা মনে করেন যে মুক্তিবাহিনীর অবস্থানটা কোথায় কি আছে না, এই জন্য একটা মিসআন্ডারস্ট্যান্ডিং সৃষ্টি হতে পারতো। তো মুক্তিবাহিনীর আমরা ছিলাম, তারা আমাদের ইউনিফর্মে ছিলাম, আমাদের হাতিয়ার সঙ্গে ছিল। এবং সেই অবস্থাতেই আমাকে যখন বলা হলো যে নজরুল ইসলাম সাহেব চলে আসছেন, এখন তো গার্ড অফ অনার দিতে হবে, গার্ড অফ অনার না দিলে আমাদের সারা পৃথিবীকে কীভাবে জানাবো। আর ইন দি মিন টাইম ওনারা আসার পরেই কিন্তু বক্তৃতা বিবৃতি শুরু হয়ে গিয়েছিল। এবং বিশেষ করে জনাব সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, কামরুজ্জামান, মনসুর আলী সাহেব সবাইকেই ডায়াসের উপরে তুলে তারপরে সারা পৃথিবীর সামনে আপনার ইন্ট্রোডিউস করা হয়েছিল। ইন্ট্রোডিউস করার পরে তারা চেয়ারে বসেছিলেন, আর
জনাব নজরুল ইসলাম সাহেব সবার আগে বক্তৃতা দেওয়া শুরু করলেন এবং সেই বক্তৃতার মধ্যে তিনি বিশেষ করে বললেন যে পাকিস্তান যেভাবে আমাদের উপর অনাহূতভাবে আক্রমণ করেছে, আমাদের মানুষজনকে হত্যা করেছে, জেনোসাইড করেছে, আমাদের উপর একটা এমন অবস্থা চাপিয়ে দিয়েছে যেটা আমরা কখনো আশা করি নাই, এদের সঙ্গে আর থাকা যাবে না, এইরকম কথাবার্তা বলতেছেন যখন। এরই মধ্যে আবার আমরা যখন রেডি হয়ে গেলাম, ওই যে আপনার যে কথা বললাম যে আমাদের তো কোনো ইউনিফর্ম ছিল, কিন্তু ওই 8-10 দিন তো আমরা কেউ ইউনিফর্ম পরিবর্তন করিনি, সুতরাং সবার ইউনিফর্মে মলিন ছিল এবং কেউর মাথায় কিস্তি টুপি ছিল, কেউর মাথায় কালো টুপি ছিল, কেউর মাথায় গ্রিন টুপি ছিল। এইটা আপনার অ্যাসর্টেড, যে যেখান থেকে যেটা পেরেছে সংগ্রহ করে কাজ করতেছে। 303 রাইফেল নিয়ে আমাকে যখন হুকুম দেওয়া হলো, তখন আমি কয়েকজন আনসার আশেপাশে ছিল, আমার সঙ্গে নিজের 3 জন বডিগার্ড পুলিশ ছিল, এদের সবাইকে একত্র করে 10-15 মিনিট রিহার্সাল দিয়েছি, যে তারা সবাই তো হাতিয়ার চালাতে জানে, তারা প্যারেডও করেছে। আমি এর আগেও আমি এসডিপিও থাকা অবস্থায় বহুবার গার্ড অফ অনার নিয়েছি, গার্ড অফ অনার দিয়েছি, সুতরাং এইটা সম্বন্ধে আমার সব ধারণা আছে। সুতরাং আমি ওইখানে সবাইকে দাঁড় করিয়ে তৈরি হয়ে সবাইকে একত্র করে মঞ্চের সামনে, এই 5-7 গজ দূরে মঞ্চের সামনে এসে দাঁড়িয়ে ওইখানে আমি তৌফিককে বললাম যে এখন মঞ্চ খালি করে দিতে হবে। সবাই পেছনে নেমে গিয়ে মঞ্চের পেছনে দাঁড়ালেন, তাজউদ্দিন সাহেব সহ। উনি উঠে একদম সেন্টারে চলে আসলেন। তার পেছনে পেছনে ইতিমধ্যে জেনারেল ওসমানী, সেখানে তখন কর্নেল ওসমানী, তিনিও সেখানে উপস্থিত হয়েছিলেন। তিনি কারো কাছ থেকে ইউনিফর্ম বড় করে বা তৈরি করে কোনো রকমভাবে সেই ইউনিফর্মটা গায়ে লাগিয়ে উনি সেখানে তার হাতের ডান দিকে পেছনে একটু দাঁড়ালেন। এই অবস্থায় দাঁড়ানোর পরে একদিকে আপনার যে রিহার্সাল হচ্ছিল, সেই রিহার্সালে সবাই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সেটা রিহার্সাল হচ্ছিল। সেখানে বাইরের থেকেই একটা ভাঙা হারমোনিয়ামের মতো নিয়ে আসা হয়েছিল, সেটা দিয়ে রিহার্সাল করে সবাই যখন প্রস্তুত, আমিও যখন প্রস্তুত, উনিও যখন সামনে এসে দাঁড়ালেন, আমাদের পতাকা লাগানো সেটাও প্রস্তুত, তখন আমি ওই দলের সামনে দাঁড়িয়ে প্রথম ওনাকে দাঁড় করিয়ে ওনাকে গার্ড অফ অনারের উদ্দেশ্যে যে সামরিক কায়দায় যা যা বলা দরকার, অ্যাটেনশন, শোল্ডার আর্মস, প্রেজেন্ট আর্মস, এই সমস্ত বলে ফাইনালি প্রেজেন্ট আর্মস বলে তাকে যখন সালাম দিলাম, উনিও ওনার হাত তুলে সালাম গ্রহণ করলেন। আর একই সঙ্গে সোনার বাংলা গাওয়া শুরু হলো, আর একই সঙ্গে উনি আবার একটু সরে এসে হাত তুলে আস্তে আস্তে সেই পতাকা উত্তোলন করা শুরু করলেন। এবং পতাকাটা যখন ওই বাঁশের দণ্ডের উপরে উঠে এরকম, তখন যথেষ্ট বাতাস ছিল, সেই বাতাসে এরকম পথ করছিল, তখন আমার মনে হচ্ছিল বাংলাদেশের পতাকাটা আকাশ ফুঁড়ে সারা পৃথিবীর সামনে উত্তোলিত হয়ে জানিয়ে দিল। সেই অবস্থায় আমি ওখানে যখন তাকে হাত তুলে সেলুট দিলাম, তখন ওখানে অবস্থিত প্রায় শতাধিক সাংবাদিক, তাদের হাতে সবারই ক্যামেরা ছিল, সবাই ক্যামেরা নিয়ে আমাদের সবার ছবি তুলতেছিল। আমার ছবি বিশেষ করে, কারণ আমি তখন সেন্টার অফ দি অ্যাট্রাকশন, আমার চোখ ঝালাপালা হয়ে যাচ্ছে, এরকম আপনার ধাঁধিয়ে উঠেছে, এরকম একটা অবস্থায় আমি ওই কমান্ড দিলাম, শেষ করলাম। আবার অ্যাটেনশনে এসে যখন আপনার অ্যাটেনশনে আসলাম, তার আগে পতাকা উত্তোলন শেষ হলো, উনি কিন্তু শেষ করে আবার সামনে এসে আমাদের সেলুটটা কন্টিনিউ করলেন। ওইটা তো তোলার জন্য হাতটা ছেড়ে দিতে হয়েছিল, কন্টিনিউ করলে ওই সোনার বাংলা যতক্ষণ চলছে ততক্ষণ পতাকা উত্তোলন চলেছে। পতাকা উত্তোলন শেষ, সোনার বাংলা শেষ, আমি তখন আমার হাত নিচে নামিয়ে আবার তার কাছে সেলুট দিয়ে একটু সামনে গিয়ে বললাম যে আপনার এখন ইন্সপেকশন করতে হবে। তো উনি মঞ্চ থেকে নেমে আসলেন, আমার সঙ্গে গিয়ে ইন্সপেকশন করলেন। সেই ইন্সপেকশনের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। ইন্সপেকশন করে ওই এলাকাটা ঘুরে তারপরে উনি আবার, আমি তাকে সঙ্গে করে মঞ্চে তুলে দিয়ে আসলাম। মঞ্চে তুলে দিয়ে আসলে উনি ওখানে আবার দাঁড়ালে আমি আবার সালাম দিয়ে বললাম যে আমি এখন আমার কাজ শেষ, চলে যেতে চাই। এই গার্ড অফ অনারের মাধ্যমে ওই যে শত শত সাংবাদিক, তারা কিন্তু এই সমস্ত ছবি তুলে মুহূর্তের মধ্যে ওইখান থেকে কলকাতায় ছুটে গেছে। তখন কিন্তু সেই আমাদের ডিজিটাল যুগ ছিল না, সব ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের সময়। কলকাতায় ছুটে গিয়ে যার স্টেশনে টরে টক্কা দিয়ে সারা পৃথিবীকে সেই খবর জানিয়ে দিল। এবং এটা প্রথম স্বাধীন রাষ্ট্র, স্বাধীন সরকার। এবং এই স্বাধীন সরকার সৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে মিসেস গান্ধীর সঙ্গে
তাদের যে বৈঠক হলো কন্টিনিউয়েশন, তাতে তাদের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হলো এবং চুক্তি মৌখিক হয়েছে, লিখিত হয়েছে, এবং তার মাধ্যমে তারা সর্বপ্রথম হাতিয়ার, সৈন্যদের ট্রেনিং, আমাদের যারা ইতিমধ্যেই আপনার রিফিউজি হয়ে ওখানে পৌঁছে গেছে তাদের খাবার এবং সমস্ত রসদপত্র তৈরি রেডি করার জন্য, জনগণকে ট্রেনিং দেওয়ার জন্য এবং ট্রেনিং দিয়ে অফিসার সৃষ্টি করার জন্য যা কিছু দরকার সব কিছু মিসেস গান্ধী ওনাদের সঙ্গে বসে করেছেন। তাতে তিনি সামান্যতম কার্পণ্য দেখান। অসংখ্য ধন্যবাদ। আমাদের মাহবুবউদ্দিন আহমেদ বীর বিক্রম যে কথাগুলো বললেন, তারপরে আপনি যদি অল্প কিছু যুক্ত করতে চান। সেদিনকে তৌফিক ইলাহি সাহেবের যে ভূমিকা, সেটা ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকা উচিত আমার মতে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে বৈদ্যনাথ তলায় তার যে ভূমিকা ছিল, একটা বিরাট একটা ভূমিকা ছিল। বারবার রুস্তমজি গিয়ে তাজউদ্দিন সাহেবের কাছে মেসেজ পাঠাচ্ছেন যে তাড়াতাড়ি শেষ করুন, তাড়াতাড়ি শেষ করুন। আমি ভাবলাম যে হয়তো কোনো পাকিস্তানি কোনো অ্যাটাক হতে পারে, সেই জন্য। তারপর শুনতে পেলাম, তারপরে অনেকদিন পরে জানতে পারলাম উনি তাগাদা দিচ্ছিলেন এই জন্যে যে তাকে তাড়াতাড়ি কলকাতায় ফিরে যেতে হবে, কেন হোসেন আলী সাহেবের সাথে ওনার একটা মিটিং সেই রাত্রেই ঠিক করা আছে, এবং কেন হোসেন আলী সাহেব ডিফেক্ট করবেন, তো তিনি ডিফেক্ট করবেন সেই একটু দোটানায় ছিলেন। তো যাই হোক, তাকে রাত্রিবেলা ওই কলকাতা পার্ক স্ট্রিটে ব্লু ফক্স বলে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে একটা পরে এটা জানতে পেরেছিলাম, তাও সেদিনকে জানতে পারিনি, ব্লু ফক্সে একটা সিক্রেট মিটিং হয়, যেখানে উনি ওনাকে বলেছিলেন যে আপনি কোনো চিন্তা করবেন না। ওনার একটা দ্বিধাদ্বন্দ্বে ভুগছিলেন হোসেন আলী সাহেব, যে আমার সাথে যেসব বাঙালি কর্মচারীরা ডিফেক্ট করবে তাদের মাইনে আমি কেমন করে দেবো। তো সেদিনকে গোলক মজুমদার আর এই বললেন যে সেটা আমরা অলরেডি ব্যবস্থা করে ফেলেছি, পাকিস্তান হাই কমিশনের যে টাকা আছে আমেরিকান এক্সপ্রেস ব্যাংকে, সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অলরেডি ফ্রিজ করে ফেলেছে, এবং সেই ফ্রোজেন টাকা থেকে, ফ্রিজ করা টাকা থেকে আপনার হাই কমিশনের লোকেরা মাইনে পাবে। এই যে গোলক মজুমদার বারবার যে তাড়া দিচ্ছিলেন, তার একটি কারণ আপনি বললেন যে রাত্রেবেলা বৈঠক ছিল, আরেকটি কারণ ছিল যে এই যে সাংবাদিকরা যারা এসেছিলেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিগুলো, তাদের যে ছবিগুলো বিশ্ব ছড়িয়ে দেওয়ার প্রয়োজন রয়েছে ওই মুহূর্তে। 17ই এপ্রিল হচ্ছে ইজ দ্য টার্নিং পয়েন্ট ইন দ্য লিবারেশন অফ ওয়ার অফ বাংলাদেশ, ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট টার্নিং পয়েন্ট ইন দ্য লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ। মানে একটা নতুন মোড় নিল মুক্তিযুদ্ধ, এটাকে একেবারে পজিটিভ লাইনে মুক্তিযুদ্ধটা চলে গেল, একেবারে পজিটিভ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি আপনার প্রতি আমার বিশেষ কৃতজ্ঞতা। নিশ্চয় আবার খুব দ্রুত সময় কথা হবে, আপনি যদি শেষ করেন খুব অল্প। আমাদের এই সম্পূর্ণ ঘটনাটার মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট যে পয়েন্টটা, সেটা হচ্ছে ওই দিন বাংলাদেশের ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্সটা জনগণের সামনে পঠিত হয়েছিল, যেটাকে আমরা স্বাধীনতার ঘোষণাপত্র বলি। বাংলাদেশের জনগণের সাম্য, মৈত্রী এবং ন্যায় বিচার ইত্যাদি সব মিলিয়ে আমাদের সেই ঘোষণাপত্রটা সারা পৃথিবীর জন্য একটা বড় অনুকরণীয় এই জন্য যে একমাত্র বাংলাদেশি যুদ্ধ করে এই ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স তৈরি করেছে যুদ্ধ শুরুর কয়েকদিনের মধ্যে। আর আমেরিকান ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্সের আগেও যুদ্ধ হয়েছে, কিন্তু তারা তাদের ঘোষণাপত্র তৈরি করেছে অনেক পরে। এটাই আমাদের শ্রেষ্ঠত্ব, এটাই আমাদের এগিয়ে যাওয়া। রাইট। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। যে বিষয়ে এতক্ষণ ধরে আলাপ করলাম, এই বিষয়গুলো নিয়ে অনেক কথা রয়েছে, অনেক ইতিহাস রয়েছে। আমরা দাম দিয়ে কিনেছি বাংলা, এবং সেই যে রক্তের ইতিহাস, সংগ্রামের ইতিহাস, এই যে আমাদের মা বোনের সম্ভ্রমের যে বলিদানের ইতিহাস, সেই ইতিহাস তো এই অল্প সময়ের মধ্যে শেষ করা সম্ভব না, কিন্তু এই ইতিহাসগুলো আমাদের সকলের জানা প্রয়োজন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, এবং আমরা আরও অনেক বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব এই প্রত্যাশা ব্যক্ত করছি। আজকের মতো বাংলাদেশের প্রথম সরকারের সেই শপথ গ্রহণ অনুষ্ঠানের যে আলোচনা এখানে শেষ করছি। আপনাদের সকলের প্রতি আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।